এ কাহিনী যখন শুরু, দ্বিতীয় মহাযুদ্ধ তখন জোর কদমে চলছে। দ্বিতীয় মহাযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কাদের মধ্যে হয়েছিল তা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। একদিকে মিত্রশক্তি অর্থাৎ ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ইত্যাদি। অন্যদিকে অক্ষশক্তি অর্থাৎ জার্মানি, জাপান, ইটালি প্রভৃতি দেশ। যে সময়কার কথা বলছি সেটা বোধহয় 1941-এর মাঝামাঝি হবে। যুদ্ধ ততদিনে ইউরোপ ছেড়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার বিষাক্ত ছায়া বিস্তার করেছে। মিত্রশক্তির দুটি বড় যুদ্ধজাহাজ প্রিন্স অফ ওয়েলস এবং রিপালসকে সমুদ্রে ডুবিয়ে দিয়ে জাপানিরা এক ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করল। আমরা ছিলাম মেদিনীপুরের ঘাটালে, প্রায় 55 বছর আগের কথা। পড়তাম ঘাটাল বিদ্যাসাগর হাই ইংরেজি স্কুলের 4র্থ শ্রেণী বা ক্লাস 4-এ। ঘাটাল শহরটা তখন কেমন ছিল চোখ বুজে দিব্যি বলতে পারি। আসলে শৈশবের স্মৃতি সর্বদাই মনের মধ্যে জলজল করে, চোখের সামনে সব যেন পরিষ্কার ভেসে ওঠে। শহরটার মাঝখান দিয়ে বয়ে গেছে শিলাই বা শিলাবতী নদী। তার ওপর ছিল একটা কাঠের ভাসা পোল। শহরটার আশেপাশে এবং মাঝখানেও ছিল কয়েকটা আঁকাবাঁকা খাল। কোথাও বাঁশবন, যেন খালের স্থির জলের ওপর ঝুঁকে পড়ে নিজের ছায়া দেখছে। আমাদের যেখানে বাড়ি ছিল স্কুলটা ছিল তার থেকে বেশ একটু দূরে, নদীর অন্য পাড়ে। রোজ সেই ভাসা পোল পেরিয়ে আমরা স্কুলে যেতাম। সে সময় ঘাটাল থেকে নিকটতম রেল স্টেশন ছিল চন্দ্রকোনা রোড। কোথাও যেতে হলে আমরা বাসে চেপে চন্দ্রকোনা রোড গিয়ে ট্রেন ধরতাম। বর্ষাকালে প্রায় বন্যা হতো ঘাটালে। শিলাই নদীর বাঁধ ভেঙে জল ঢুকতো শহরে এবং সংলগ্ন অঞ্চলে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখতাম আমাদের একতলায় প্রায় 1 ফুট জল থই থই করছে। নৌকো কিংবা ডোঙায় ছিল একমাত্র ভরসা। সেই ডোঙায় চেপে আমরা এদিক ওদিক যাতায়াত করতাম। বলা বাহুল্য, স্কুলে যাবার বালাই ছিল না। বন্যায় শহর ভেসে গেছে, স্কুল সব হবে কেমন করে? বন্যার পরে শহরে নানা রকম অসুখ দেখা দিত। বাবা তাই আমাদের 3 ভাই বোনকে পুরুলিয়ায় মামার বাড়িতে পাঠিয়ে দিলেন, আমি, দাদা আর মেজদি। ঘাটাল থেকে বাসে চেপে আমরা চন্দ্রকোনা রোড স্টেশনে ট্রেনে উঠলাম। মনে আছে, অনেক রাত্রিরে ট্রেনটা হুড়মুড় করে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। তখনকার দিনে রিজার্ভেশনের বালাই ছিল না, ইচ্ছে মতো যে কোনো কামরায় উঠে পড়লেই হলো। আর গাড়িতে ভিড়ভাড় নেই, খালি বেঞ্চিও দুর্লভ নয়। বেশি রাত হলে সে কাঠের বেঞ্চের ওপর একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লেই তোফা ঘুম, আর এক ঘুমেই রাত কাবার। পুরুলিয়া ছিল মানভূম জেলার সদর, পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত হয়নি। ভোর হবার একটু পরেই গাড়ি আদ্রা ছাড়িয়ে পুরুলিয়ার দিকে ছুটে চলল। দুপাশে উঁচু নিচু তরঙ্গায়িত প্রান্তর, ন্যাড়া পাহাড়, বড় গাছপালা নেই বললেই হয়। গাড়ির মধ্যে কে যেন বলল, এরপরই জয়চণ্ডী পাহাড় স্টেশন। ট্রেন আরও কিছু দূর গেলে সেই লোকটাই হাত বাড়িয়ে সামনে পাহাড়টাকে দেখিয়ে বলল, ওটাই জয়চণ্ডী পাহাড়। সকাল 7টা নাগাদ পুরুলিয়া পৌঁছে গেলাম। স্টেশনে আমার মামাতো ভাই বিগা এসেছিল আমাদের রিসিভ করতে। বিগা প্রায় আমারই বয়সী, তবে আমার থেকে 1 ক্লাস নিচে পড়তো। বিগা নামটা শুনে অনেকে বোধহয় হাসি পাবে, আসলে এরও একটা ইতিহাস আছে। জন্মের পর থেকেই বিগার বেশ বড়সড় বাড়ন্ত গড়ন। আমার ছোট মামা তাই ওকে বিগ বলে সম্বোধন করতেন, আর সেই বিগ থেকে ওর নামকরণ হয়ে গেল বিগা। পুরুলিয়া পৌঁছবার পর বিগার সঙ্গে আমার গলায় গলায় ভাব জমে গেল। আমার মামার বাড়ি ছিল চণ্ডীকর লেনে, বেশ বড়সড় বাড়ি, 4-5খানা ঘর, দোতলায় ছাদ, বিরাট কুয়ো। তখনকার দিনে অবশ্য স্যানিটারি প্রিভির রেওয়াজ হয়নি, বিশেষ করে মফস্বলে, সেটাই যে অসুবিধে। চণ্ডীকর লেনের বাড়ির উঠোনে ছিল একটা মস্ত বেলগাছ। সবাই বলতো এই বেলগাছে নাকি ব্রহ্মদত্তির বাস। একদিন দুপুর রাত্রিরে মেজ মামা বাইরে এসে হঠাৎ তাকে দেখতে পেয়েছিলেন। ধবধবে সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি। মেজ মামা কে ওখানে বলে চেঁচিয়ে উঠতেই চোখের সামনে থেকে মূর্তিটা এক লহমায় মিলিয়ে গেল। কিন্তু তারপর অন্তত 5-7 সেকেন্ড একজোড়া খড়মের অপশ্রিয়মান ধ্বনি মেজ মামা নাকি স্পষ্ট শুনেছেন। পরদিন সকালে সব খবর জেনে দিদিমা মন্তব্য করলেন, চিমুর দুর্জয় সাহস, তাই ব্রহ্মদত্তিকে দেখে ভয় পায়নি, অন্য কেউ হলে নির্ঘাত অজ্ঞান হয়ে যেত। একটু রাত হলেই আমরা কেউ আর উঠোনে বড় একটা পা দিতাম না। ঘুটঘুটে অমাবস্যার রাত্রিরে তো কথাই নেই। ঘরের ভিতর মাদুর পেতে বসে হ্যারিকেনের আলোয় ইতিহাস কিংবা ভূগোলের পাতায় মন প্রাণ সঁপে দিতাম। মাঝে মাঝে গভীর রাত্রিরে ধূপ করে কিছু একটা উঠোনে পড়ার শব্দে চমকে উঠতাম। পরদিন সকালে বিগা একটা বেল কুড়িয়ে এনে বলতো, দেখ ব্রহ্মদত্তির কাণ্ড। রাত দুপুরে বলটা নিয়ে লোফালোফি খেলছিল, তারপর বোধহয় বিরক্ত হয়ে ওটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বিগা আমার চেয়ে বয়সে সামান্য ছোট হলেও লম্বায় প্রায় 1 বিঘত বড় ছিল।
মেজো মামা তাই ঠাট্টা করে আমাদের বলতেন লরেল অ্যান্ড হার্ডি। বড় মামা নাম দিয়েছিলেন মানিক জোড়। আর ছোট মামা সাহিত্য টাহিত্য করতেন, কবিতা লিখতেন। তিনি সাহিত্যিকের মতো আমাদের দুজনের নাম দিয়েছিলেন অমিত্রাক্ষর ছন্দ। রোজ বিকেলে আমরা দুজনে সেজে গুজে ফিটফাট হয়ে বেরিয়ে পড়তাম। পরনে হাফ প্যান্ট আর তাঁতের শার্ট। যুদ্ধের সময় বলে মিলের কাপড় বাজার থেকে উধাও, তাই তাঁত বস্ত্র অপরিহার্য হয়ে উঠেছিল। লাল রঙের স্কেট জুতো পরে আমরা গোটা শহরটা টহল দিয়ে ফিরতাম। কোনোদিন সাহেব বাঁধ, কোনোদিন রাঁচি রোড হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছি। দিগন্তে দলমা পাহাড়ের আড়ালে টকটকে লাল সূর্যটা অস্ত যেত। আবার এক এক দিন বিগার সঙ্গে রেলওয়ে ইনস্টিটিউটে গিয়ে সমবয়সী ছেলেদের নিয়ে ক্যারাম বোর্ড, লুডো কিংবা ব্যাগাটালিতে মেতে উঠতাম। কখনো ডাক বাংলোর মাঠে আমরা বল খেলতাম, ক্যাম্বিস বল। 8-10 জনের বেশি সঙ্গী সাথী ছিল না। মাঠটাও তেমন বড়সড় নয়, তাই এক এক দিকে 3 কিংবা 4 জন প্লেয়ার নিয়েই আমাদের খেলতে হতো। চণ্ডীগড় লেনের কাছেই রাজকৃষ্ণ ময়রার মিষ্টির দোকান। কত রকমের মিষ্টি সাজানো থাকতো ওর দোকানে। রসগোল্লা, পান্তুয়া, চমচম, বুটের মিঠাই, পেঁড়া, আরও কত কী যে পাওয়া যেত। বিকেলবেলা গরম সিঙাড়া ভাজত। রাজকৃষ্ণ ময়রার দোকানের পাশ দিয়ে যাবার সময় সতৃষ্ণ নয়নে শোকেসে সাজানো মিষ্টান্নগুলির দিকে একবার তাকাতাম। তবে ওর দোকানের সেরা মিষ্টি ছিল লবঙ্গলতিকা। ইয়া বড় সাইজ, দাম মাত্র 2 পয়সা। তবে পয়সা মানে সেই পুরনো পয়সা। এখনকার পয়সা চালু হবার আগে তাই ছিল। 4 পয়সায় 1 আনা, আবার 16 আনায় 1 টাকা। মামার বাড়িতে মাঝে মাঝে মিষ্টি আসতো রাজকৃষ্ণ ময়রার দোকান থেকে। তবে তা রসগোল্লা, পান্তুয়া, বড় জোর 1-8 দিন চমচমও আনা হতো। কিন্তু ওই বড় সাইজের লবঙ্গলতিকা কোনো দিন এ বাড়িতে ঢোকেনি। অথচ লবঙ্গলতিকা খেতে যে খুব ইচ্ছে করতো সেটা বলাই বাহুল্য। লবঙ্গলতিকা কিনতে অন্তত 1 আনা তো চাই, নইলে বিঘা আর আমার দুজনের দুটো মিষ্টি হবে কেমন করে? তখনকার দিনে ছেলেদের হাতে পয়সা কড়ি দেওয়ার রেওয়াজ ছিল না। বেশি আবদার করলে লজেন্স কিনতে মা বড় জোর একটা পয়সা দিত। কিন্তু একটা গোটা আনি পাওয়া অসম্ভব ব্যাপার। স্বপ্নে দেখা এক সুন্দর দেশের ছবির মতো সেটা কল্পনাতেই রয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্য তো কখনো কখনো প্রসন্ন হয়। আমাদের কপালেও প্রায় তেমনি ঘটল। হাঁটতে হাঁটতে বিঘা একদিন একটা গোটা আনি কুড়িয়ে পেল। আনিটা কার কে জানে, নিশ্চয়ই কারো পকেট থেকে পড়ে গেছে। কিন্তু সেই লোকটাকে খুঁজে বের করা এখন অসাধ্য কাজ। ঘুরিয়ে ফিরিয়ে 1 আনিটাকে বারবার দেখেও যেন আমাদের আশ মিটছিল না। মনে হলো 1 আনি নয়, একটা সোনার মোহর আমরা কুড়িয়ে পেয়েছি। আনিটাকে নিয়েই হলো সমস্যা। কি করা যায় ওই 1 আনিকে নিয়ে? 1-8 পয়সা হলেও না হয় কথা ছিল, ভিখিরিকে বিলিয়ে দিতে পারতাম। কিন্তু একটা গোটা আনি দিলে ভিখিরি হয়তো আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকবে। 1 আনিটা বিঘার কাছেই জমা রইল। রাত্রে চোখ জড়িয়ে আসার আগে আমরা দুজনেই ভাবছিলাম ওটা নিয়ে এখন কি করা যায়, কিন্তু তেমন জুতসই কোনো উপায় খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত বিকেলে বেড়াতে বেরিয়ে রাজকৃষ্ণ ময়রার দোকানের সামনে আসতেই বিঘা চেঁচিয়ে উঠে বলল, পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? আমি শুধলাম। একটা উপায়। বিঘা আমার কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বুদ্ধিটা বাতলালো। শুনে আমি বললাম, আরে বাস, এমন সুন্দর একটা উপায় থাকতে আমরা কিনা ভেবে মরছি। বিঘা বলল, লবঙ্গলতিকার জন্যে ঘুম হচ্ছিল না তোর? নেই, এখন ভগবান 1 আনা পাইয়ে দিলেন। দুজনে দিব্যি মজা করে 2টো লবঙ্গলতিকা খাওয়া যাবে। যেমন ভাবনা তেমনি কাজ। 1 আনিটা হাতে নিয়ে আমি আর বিঘা সামনে রাজকৃষ্ণ ময়রার দোকানে গিয়ে ঢুকলাম। ঘরের ভিতরে শোকেসে মিষ্টি সাজানো থাকলেও বাইরে বারান্দায় 2টো বেঞ্চি পাতা থাকতো। ইচ্ছে করলে ওই বেঞ্চিতে বসেই জল মিষ্টি খাওয়া যায়। শহরে যেসব উটকো লোক আসে তারা ময়নার দোকানে ঢুকে এভাবেই খুন নিবৃত্তি করে। একটা কালো বেঁটে মতন লোক এগিয়ে এসে আমাদের কি চাই জিজ্ঞেস করলো। বিঘা বেশ মেজাজের সঙ্গে জানালো, 2টো লবঙ্গলতিকা দাও। লোকটা দ্বিরুক্তি না করে শাল পাতায় 2টো লবঙ্গলতিকা সাজিয়ে এনে আমাদের সামনে রাখলো, সেই সঙ্গে 2 গ্লাস জল। লবঙ্গলতিকা দেখেই আমাদের জিভে জল ঝরছিল। ইয়া বড় সাইজের লবঙ্গলতিকা 2টো। একটু ভেঙে মুখে দিতেই কি সুন্দর যে খেতে লাগলো তা এখন আর বলে বোঝাতে পারবো না। মনে হলো যেন অমৃত ভক্ষণ করছি। লবঙ্গলতিকা খেয়ে আমরা দুজনে ঢক ঢক করে জল খেলাম। তারপর মুখ মুছে বিঘা গেল দোকানিকে দাম দিতে। রাজকৃষ্ণ বসেছিল একটা উঁচু জায়গায়, ক্যাশ বাক্সটা পাশে নিয়ে। বছর 40 বয়স হবে ওর। চোখে চাঁদির চশমা, গায়ে একটা আলগা ফতুয়া, পরনের ধুতিটা শক্ত করে কোমরে বাঁধা। বিঘা 1 আনিটা ওর হাতে দিতেই লোকটা সেন দৃষ্টিতে সেটা ঘুরিয়ে ফিরিয়ে 2-3 বার দেখলো। একবার নখের ডগায় সেটা বাজিয়ে পরীক্ষা করতে গেল। তারপর মুখ মুচকে ঈষৎ বিরক্তির সঙ্গে বলল, এটা অচল আনি হে, পাল্টে দাও।
আনিটা অচল শুনে আমরা হতভম্ব। পকেটে আর কানাকড়িও নেই, ওই অচল আনিটাই সম্বল। এদিকে লবঙ্গগুলো থেকে দুটো কখন পেটে চলে গেছে, এখন পয়সা দেবো কেমন করে? তাহলে উপায়? বিঘার কাঁচুমাচু অবস্থা দেখেও লোকটার কিন্তু দয়া হলো না, ধমক দিয়ে বলল, কই হে, আনিটা পাল্টে দাও। আমি কিছু বলার চেষ্টা করতেই রাজকৃষ্ণ ময়রা কটমট করে আমার দিকে তাকালো, বলল, অচল আনিটা নিয়েই বুঝি বাজারে মিষ্টি খেতে এসেছিলে? তা তোমরা তো এই বয়সেই বেশ সিটিংবাজ হয়ে উঠেছো দেখছি। অপমানের এক শেষ। আনিটা অচল কিনা আমাদের আগেই যাচাই করে নেওয়া উচিত ছিল। বোকামি যা হয়ে গেছে সেটা তো আর বদলে ফেরার উপায় নেই। লোকটা এখন কি করে তাই দেখতে হবে। রাজকৃষ্ণ ময়রা বাঁকা হেসে বলল, বুঝতে পেরেছি, পকেট ঢুঁড়ু। ওই অচল আনিটা নিয়েই বাজারে বেরিয়েছ। তাহলে ছোকরা, এখন যদি তোমার দুজনকে পুলিশে ধরিয়ে দিই? পুলিশের নাম শুনে আমাদের মুখ শুকিয়ে আমসি। লোকটার বোধহয় এবার একটু মায়া হলো। বিঘার মুখের দিকে তাকিয়ে বলল, তোমরা থাকো কোথায়? চণ্ডীগড় লেনে, বিঘা চটপট জবাব দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই আমার পিস্তুত ভাই ঘাটালে থাকে, এখানে বেড়াতে এসেছে। রাজকৃষ্ণ ময়রা মুচকি হেসে আমাকে বলল, তা মামা বাড়িতে এসেছো লবঙ্গগুলো থেকে খাওয়ার জন্য আবদার করলেই তো পারতে, তাহলে আর এই অচলানিটা নিয়ে মিথ্যে ঝামেলায় পড়তে হতো না। আমরা দুজনে ধরা পড়া আসামির মতো মুখ নিচু করে দাঁড়িয়ে। একবার ভাবলাম দোকান থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু তারপর মনে হলো ওই কালো বেঁটে লোকটা যদি আমাদের পিছু পিছু দৌড়তে শুরু করে, তাহলে নির্ঘাত আমাদের দুজনের চুলের মুঠি ধরে টানতে টানতে দোকানে নিয়ে আসবে, তারপর পুলিশের হাতে তুলে দিতে আদৌ বিলম্ব করবে না। রাজকৃষ্ণ ময়রা বিঘাকে জিজ্ঞেস করলেন, চণ্ডীগড় লেনে কোথায় থাকো তোমরা? বাবার নাম কি? বিঘা একটা ঢোক গিলে বলল, গলির শেষ দিকে আমাদের বাড়ি। আমার বাবার নাম গোপাল মুখার্জি, রেলের গার্ড। রাজকৃষ্ণ ময়রা বোধহয় বড় মামাকে চিনতে পারলো। এক মুহূর্ত ভেবে বলল, ঠিক আছে, তোমরা যাও। দোকানের লোক গিয়ে অচলানিটা ফেরত দিয়ে তোমার বাবার কাছ থেকে পয়সা চেয়ে আনবে। শুনে বিঘার মুখখানা আরও করুণ হয়ে উঠল। দোকানে অচলানি চালাতে গিয়েছিল জানলে বড় মামা ওকে আর আস্ত রাখবেন না, একটা 82 শিক্ষার চড় কষিয়ে কৃতকর্মের জন্য অনুশোচনা করতে বলবেন। রাজকৃষ্ণ ময়রার মুখের দিকে তাকিয়ে বিঘা মিনতি করে বলল, ইয়ে মানে বাড়িতে আর লোক পাঠাবেন না? খুব তাড়াতাড়ি আমি এসে আপনাকে একানা দিয়ে যাব। রাজকৃষ্ণ ময়রা মুচকি হেসে বলল, বাড়িতে লোক গেলে মারধর খাবার ভয় আছে, তাই না? বিঘা বলল, বিশ্বাস করুন, যত তাড়াতাড়ি পারি একানা আপনাকে দিয়ে যাব। রাজকৃষ্ণ ময়রা মাথা নেড়ে বলল, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, তোমরা এখন যেতে পারো, বলেই অচলানিটা ক্যাশ বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলো। দিন তিনেক পরে হঠাৎ একদিন ঘাটাল থেকে কিশোরী মামা এসে হাজির। বাবার অফিসেই কাজ করেন কিশোরী মামা। রাত্রিরে ট্রেনেই আমাদের নিয়ে যাবেন বললেন। এমনিতেই বেশ কিছুদিন স্কুল কামাই হলো, আরও অ্যাবসেন্ট হলে অ্যানুয়াল পরীক্ষায় ছেলে দুটো নির্ঘাত ফেল করবে। এই 3 দিনের মধ্যে রাজকৃষ্ণ ময়রা কিন্তু বাড়িতে কোনো লোক পাঠায়নি। এমন যেন খটকা লাগলো। লোকটাকে তো বেশ হিসেবি আর কঞ্জুস বলেই মনে হয়েছিল। আমাদের পরিষ্কার জানিয়ে দিল বড় মামার কাছে অচলানিটা ফেরত দিয়ে পয়সা নিয়ে যাবে। চোখ নাচিয়ে বিঘা বলল, রাজকৃষ্ণ ময়রা বোধহয় পয়সার কথা বেমালুম ভুলে গিয়েছে। কি জানি ভাই, আমি চিন্তিত মুখে বললাম, বড় মামার কাছে লোক পাঠালেই কিন্তু একটা কেলেঙ্কারি হবে। বিঘা বলল, তুই চিন্তা করিস না, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। তারপর আর পুরুলিয়া যাওয়া হয়নি। ঘাটাল থেকে বাবা বদলি হলেন ঝাড়গ্রামে, সেখান থেকে ভগবানপুর, খড়গপুর হয়ে হাওড়ার গোলাবাড়িতে। ম্যাট্রিকুলেশন পাশ করে কলেজে ভর্তি হলাম। পুরুলিয়ার স্মৃতি শেষ রাত্রিরে দেখা একটা মিষ্টি স্বপ্নের মতো মনের কোণে কোথায় লুকিয়ে রইল। পুরুলিয়াতে আবার গেলাম প্রায় 30 বছর বাদে, সরকারি চাকরি নিয়ে। রাঁচি রোডে সুন্দর কোয়ার্টার্স আমার, প্রায় 5 কাঠা জায়গা জুড়ে। পিছনে দিগন্তে দলমা রেঞ্জের নীল হাতছানি। একদিন বিকেলে সূর্যটা যখন অস্ত যায় তখন চিত্রার্পিতের মতো সেই দিকে তাকিয়ে থাকে। ইতিমধ্যে মামা বাড়িতে নানা ওলটপালট হয়ে গেছে। বড় মামা অনেক দিন হলো মারা গিয়েছেন। মেজো মামা আর ছোটো মামাও বেঁচে নেই। মামাতো ভাইরা সব এদিক ওদিক ছিটকে পড়েছে। চণ্ডীগড় লেনের বাড়িটা নিজেদের নয়, ভাড়া নেওয়া ছিল, এখন সেখানে অন্যরা থাকে। পুরুলিয়ায় আসবার দিন কয়েক পরে রাজকৃষ্ণ ময়রার দোকানের কথা মনে পড়ল। বিঘা 2-1টা চিঠি দিয়েছিল ঘাটালে। শেষ চিঠিটা লিখেছিল রাজকৃষ্ণ ময়রা তাদের বাড়িতে কোনো লোক পাঠায়নি। অত ধমক ধমক দিলে কি হবে, পয়সা আদায়ের ব্যাপারে সে তেমন উদ্যোগী নয় বলেই তার মনে হয়েছে। অবশ্য একানা হাতে পেলেই সে দোকানে গিয়ে ধার শোধ করে আসবে। চাকরির সুবাদে ব্যবসায়ীদের আমার অফিসে আনাগোনা ছিল। একদিন হেড ক্লার্ককে জিজ্ঞেস করলাম, আচ্ছা, রাজকৃষ্ণ ময়রার মিষ্টির দোকানটার কি রেজিস্ট্রেশন নাম্বার আছে? বড়বাবু কোনো চিন্তা না করে জবাব দিলেন, আগে হ্যাঁ স্যার,
এই তো সামনের সপ্তাহেই ওর অ্যাসেসমেন্ট কেস আপনার কাছে। চেয়ারে বসেই রাজকৃষ্ণ ময়রার মুখখানা একবার কল্পনা করলাম। আচ্ছা, এতদিন বাদে সে কি আমায় চিনতে পারবে? এখন যদিও জানতে পারে। এই লোকটাই ছেলেবেলায় তার দোকানে লবঙ্গলতিকা খেয়ে একটা অচলানি গছিয়ে দিয়ে সটকে পড়ার চেষ্টা করেছিল। তাহলে বিকেলে অফিস থেকে বেরিয়ে রাঁচি রোডে যাওয়ার আগে রাজকৃষ্ণ ময়রার দোকানের সামনে জিপ গাড়িটা থামাতে বললাম। এই 30 বছরে দোকানটা অনেক বড় হয়েছে। সামনে সেই বেঞ্চি দুটো তুলে দিয়ে সেখানে এখন কয়েকটা চেয়ার টেবিল পাতা। সন্ধ্যের মুখে ভিড়ও বেশ। ইচ্ছে করেই গাড়ি থেকে নামিনি। আমাকে না চিনলেও জিপ গাড়ির ড্রাইভারকে সবাই চেনে। সাহেব দোকানের সামনে দাঁড়িয়ে আছেন শুনলে রাজকৃষ্ণ ময়রা নিশ্চয়ই ক্যাশ বাক্স ফেলে উঠে আসবে। পুরুলিয়ায় যে এর আগেও একবার এসেছি সে গল্পটা অন্য কারো কাছে করিনি, শুধু হেড ক্লার্ককে ছাড়া। চণ্ডীগড় লেনে তখন আমার মামারা থাকতেন। বড় মামা ছিলেন রেলের গার্ড। এসব কথা বড়বাবুকে বলেছি। দিন কয়েক বাদেই রাজকৃষ্ণ ময়রার স্লিপ এলো আমার কাছে। ফাইলটার ওপর দ্রুত চোখ বুলিয়ে পিয়নকে বললাম ওকে ডেকে আনতে। ধীরে ধীরে পা ফেলে রাজকৃষ্ণ ময়রা আমার ঘরে ঢুকলো, সঙ্গে আরেকজন, বোধহয় সেই খাতাপত্র লেখে। হাত তুলে রাজকৃষ্ণ ময়রা আমাকে নমস্কার জানালো। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর মুখের দিকে। 30 বছরে কত বদলে গেছে লোকটা। বয়সের উত্তাপে মাথার চুল সব সাদা, কপাল বলি রেখা। চাঁদির চশমাটা নাকের নিচে অনেকখানি নেমে গেছে, কিন্তু গায়ে সেই আদি এবং অকৃত্রিম ফতুয়া, সেটা বদলায়নি। ওকে বসতে বলে জিজ্ঞেস করলাম, দোকান কেমন চলছে আপনার? গত বছরের থেকে বিক্রি নিশ্চয় বেশি? আগে সামান্য, সে বিনীতভাবে জানালো। বোঝা গেল রাজকৃষ্ণ ময়রা আমাকে চিনতে পারেনি। আর সেটা সম্ভব নাকি? মাঝখানে যে 30 বছরের এক ধূসর কুয়াশা। খাতাপত্র দেখা শেষ হলে ওকে জিজ্ঞেস করলাম, আপনার দোকানে লবঙ্গলতিকা তৈরি হয়? আগে হ্যাঁ স্যার, তবে আগেকার মতো আর বড় মাপের বানাই না। কাঁচামালের যা দাম হয়েছে, নইলে বিশ্বাস করুন এককালে 2 পয়সা দামে একটা ইয়া বড় সাইজের লবঙ্গলতিকা বেচেছি, আর এখন ওর অর্ধেকের চেয়ে কম সাইজের একটা লবঙ্গলতিকার দাম 2 টাকা। ভাবলাম ওকে সেই 30 বছর আগেকার ঘটনার কথা বলবো নাকি। আচ্ছা, শেষ পর্যন্ত বিঘা কি রাজকৃষ্ণ ময়রার দোকানে 1 আনা শোধ করে এসেছিল। এখন ওই 1 আনার বদলে আমি 10 টাকা দিতেও রাজি, কিন্তু আমি দিতে চাইলেও রাজকৃষ্ণ ময়রা কি হাত পেতে টাকাটা নেবে? সামনে বসে এসে কি যেন ভাবছিল, হঠাৎ একগাল হেসে বলল, লবঙ্গলতিকা খাবেন স্যার? দোকানে লোক পাঠাবো? 30 বছর আগে হলে ওর প্রস্তাব শুনে জিভে জল আসতো। ইয়া বড় সাইজের একটা লবঙ্গলতিকা, মুখে দিলে অমৃতের স্বাদ। কিন্তু এখন এই মুহূর্তে কই তেমন একটা ইচ্ছে তো হচ্ছে না। সময়ের সঙ্গে সবই বোধহয় বদলায়। 30 বছরে আরও কত ভালো মিষ্টি তো খেলাম। মাথা নেড়ে বললাম, থাক এখন, ও পরে হবে। আর পুরুলিয়াতে যখন আছি তখন শুধু লবঙ্গলতিকা কেন, আরও কত মিষ্টি খেতে হবে। রাজকৃষ্ণ ময়রা ওর চাঁদির চশমার ফাঁক দিয়ে আমাকে দেখছিল। যাকগে, আমার চিন্তার কোনো কারণ নেই। 30 বছর আগের সে অল্প বয়সী কিশোরকে কি এখন চেনা যায়? এতগুলি বছরের জমাট ধূসর কুয়াশার ভিতর দিয়ে কি দৃষ্টি চলে? খাতাপত্র গুছিয়ে নিয়ে রাজকৃষ্ণ ময়রা ঘর থেকে বেরিয়ে গেল। চমকপ্রদ ব্যাপারটা ঘটল পরদিন সকালে 10:30টার সময়। চেয়ারে বসে আছি, হঠাৎ একটা লোক অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। তার হাতে একটা ছোট্ট মিষ্টির বাক্স। খুলে দেখি ইয়া বড় সাইজের 2টো লবঙ্গলতিকা, তখনও রসে জবজবে। চোখ তুলে তাকাতেই সে বলল, রাধাকৃষ্ণ ময়রার দোকান থেকে আসছি স্যার। ভুরু কুঁচকে বললাম, শুনেছি এখন লবঙ্গলতিকার সাইজ অনেক ছোট হয়ে গেছে। লোকটি বলল, এ দুটো শুধু আপনার জন্যে, মানে স্পেশাল তৈরি স্যার। মাথা নিচু করে লোকটা ফের বলল, মালিক আপনাকে এটা দিতে বলেছেন। খুব কুণ্ঠিতভাবে কি যেন সে এগিয়ে দিল আমার দিকে। হাত বাড়িয়ে নিলাম সেটা। দেখলাম কাগজে মোড়া একটা শক্ত মতন বস্তু। কৌতূহল না চাপতে পেরে কাগজটা খুলতেই আমি হতভম্ব। কি আশ্চর্য, এত দিন ধরে এটা সযত্নে রাখা ছিল রাজকৃষ্ণ ময়রার ক্যাশ বাক্সে। ভুরু তুলে তাকাতেই দেখলাম লোকটা কখন নিঃশব্দে বেরিয়ে গেছে। আমার সামনে বাক্সের ভিতর রসে জবজবে ইয়া বড় সাইজের 2টো লবঙ্গলতিকা, আর হাতের মুঠোয় 30 বছর আগের সেই অচল মুদ্রা।